ভারত আমার ভারত বর্ষ সবে সময় সপ্রভু তোমাকে আমরা ধন্য হয়েছি ধন্য ভারত ভারত বর্ষ সবে তোমাকে আমরা রবিয়া ধন্য ধন্য সবুজে সাজানো তোমার দেশ সবুজে সাজানো তোমার দেশ তোমার উপমা তুমি তোমার উপমা তুমি তোমার রূপে নাই শেষ সাহসা আসে যদি আকাশে হাতে হাতে মিলিয়া সাথে আমরা আমরা ভারত ভারত তোমারে আমরা রবিয়া আধার রজনী ভয় কি জননী আধার রজনী ভয় কি জননী রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষে নাই তো ভাব করি না চিন্তা হৃদয়ে নাই ভয়ের হৃদয়ে নাই ভয়ের ভারত ভারত তোমাকে আমরা রবিয়া দাঁড়া দাঁড়া ও সুভাষ বন্ধু রে ও সুভাষ বন্ধু রে সুভাষ বন্ধু
রইলা তুমি কোন পারে জ্বালিয়া তোমার লাগি কান্দে মাইয়া ভাসে বন্ধুরে রইলা তুমি কোন পারে জ্বালিয়া রইলা তুমি মনে মাঝে সে যাইয়া সুভাষে বন্ধুরে তোমার লাগি কান্দে সুমাইয়া সুভাষ বন্ধুরে কেহ বলে সামনেটা বসো। নাই কেহ বলে আছো তুমি, কেহ বলে নাই তুমি নাই, সত্য মিথ্যা প্রমাণ করো আইসা রইলা তুমি যাইয়া তোমার লাগি কাঁদে রইলা তুমি কোন বাড়ি যাইয়া সুভাষ বন্ধুরে তোমার যারা স্বর্গে গেছে ডাকাতি ভান, তোমার যারা দিত সম্মান স্বর্গে গেছে ডাকাতি ভান, দেশের কথা নাই তোমার মনে, ভারতবাসী ঘরে ঘরে তোমার ছবি বিরাজ করে, ভারতবাসী ঘরে ঘরে তোমার ছবি বিরাজ করে, একবার তুমি আসরে ফিরাইয়া সুভাষ বন্ধুরে রইলা তুমি যাইয়া তোমার লাগি কাঁদে সুমাইয়া সুভাষ বন্ধুরে রইলা তুমি সুভাষ বন্ধুরে ভারতবাসী ঘরে ঘরে তোমার ছবি বিরাজ করে, ভারতবাসী ঘরে ঘরে তোমার ছবি বিরাজ করে, একবার তুমি আসরে ফিরিয়া রইলা ভিডিও করছি কাকার তারপর কাকার তুমি কোন বাদেশে যাইয়া সুভাষ বন্ধুরে দিয়েছে সঙ্গীত না রইলা তুমি সুভাষ বন্ধুরে সুন্দর সঙ্গীত একটু সামনে বসলে গান গাইলেও তাদের গানে একটা আবেগ আসে, কিছু বললেও বলতে আবেগ আসে, সেইটা মাথায় রেখে যদি সামনে বসা যায় খুব ভালো মনে করবো। আমি একটু আশেপাশে না থেকে প্লিজ। সত্যি আজ ৮০তম স্বাধীনতা দিবস, আজকের দিনটা অবশ্যই আমাদের মনে পড়ে যায় দেশের জন্য যারা রক্ত ঝরিয়েছে, অকালে জীবন বলিদান করেছেন ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, পিতৃত দাদা, মাতৃমণি হাজরা। কিন্তু
সর্বোপরি আমরা নেতাজিকে ভুলতে পারি না, যে বলেছিল তোমরা আমার রক্ত দাও, আমি তোমাদের সামনে তুলে দেবো, হয় করবো নয় মরবো। আমি তো মনে করি এখানে যারা উপস্থিত রয়েছে প্রত্যেকে এক বাক্য বলবে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নামকে বলতে পারবে, কিন্তু আমরা মনে মনে করি কি একটাই প্রধানমন্ত্রী, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যাকে আমরা জন্মদিনটা পাই কিন্তু মৃত্যুদিনটা পাই না। কিন্তু কেন, এই জিজ্ঞাসা আজকে প্রত্যেক ভারতবাসীর অন্তরের কোণে একটাই জিজ্ঞাসা, কেন? বক্তব্য রাখবেন, উপস্থিত রয়েছেন নয়নদা, ওনার মূল্যবান বক্তব্য উনি এখানে রাখবেন, অবশ্যই আমরা শ্রবণ করবো। নয়নদা দেখার জন্য আমি অনুরোধ করছি। 15ই আগস্ট আমরা জানি 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। হালদিপাড়া বকুলতলায় এই স্বাধীনতা দিবস উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যেই স্বেচ্ছাসেবক কমিটি এই অনুষ্ঠান পরিচালনা করছেন এবং মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দ, এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত আমার মাতৃতুল্য পিতৃতুল্য গুরুজনরা এবং ছোট ছোট ভাই বোনদের সকলকে স্থান বিশেষে আমার প্রণাম, ভালোবাসা এবং জাতীয়তাবাদী জয়জয়ধ্বনি। আমরা প্রত্যেকেই জানি আজকে স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে। প্রায় 200 বছর আমাদের দেশ ইংরেজরা শাসন এবং শোষণ করেছিল। ইংরেজরা প্রথমে আমাদের দেশে ব্যবসা করতে এসেছিল। ব্যবসা করতে এসে একদিন তারা বণিক থেকে শাসক হয়ে গেছে। শুধু ইংরেজরাই নয়, ইংরেজদের পূর্বে আমাদের দেশ হুনরা শাসন করেছে, মোগলরা শাসন করেছে। আমরা জানি আমাদের দেশ প্রায় 800 বছর পরাধীন ছিল। মোগলরা যখন আমাদের দেশে এসেছিলেন, তার আগে আমাদের দেশে কোন রাজা ছিলেন আমরা কেউ জানি? আমাদের দেশ সম্পূর্ণ সনাতনী এবং বৈদিক মন্ত্রে দীক্ষিত দেশ। এই দেশে মুঘলরা আমাদের সনাতনী সংস্কৃতি, সনাতনী ঐক্যকে ভেঙে তারা তাদের আধিপত্য বিস্তার করেছিল। আমরা মুঘলদের বশ্যতা স্বীকার করে দীর্ঘদিন পরাধীন ছিলাম। এরপর ইংরেজদের বশ্যতা স্বীকার করে ইংরেজদের কাছেও পরাধীন ছিলাম। আমরা এই বিদেশিদের কাছে আমাদের দেশ পরাধীন থাকার সময় বিদেশিরা আমাদের দেশের বহু মূল্যবান সম্পদ লুট করে নিয়ে চলে গেছে, আমাদের অত্যাচার করেছে। পরাধীনতা কত কষ্টের সেটা অনুভব করেছিলেন আমাদের দেশের বীর বিপ্লবীরা। তাই তো তারা আমাদের ভারত মাকে এবং নিজেদেরকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য, দেশকে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা স্বাধীন দেশে বসবাস করছি, তাই আমরা হয়তো বুঝতে পারছি না। আমাদের মধ্যে যদি সম্পর্ক অটুট না থাকে, আমাদের মধ্যে যদি বিচ্ছিন্নতাবাদ থাকে, আমরা যদি একে অন্যের প্রতি হিংস্র হই এবং বিচ্ছিন্ন মতবাদ নিয়ে মনোভাব নিয়ে চলি, আমরা আবার আগামী দিনে পরাধীন হতে পারি। তাই আমি ভারতবর্ষের এই 80তম স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যাবেলা সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমি এই এলাকার সমস্ত সাধারণ মানুষের কাছে একটাই অনুরোধ রাখবো, আমরা বৈদিক মন্ত্রে দীক্ষিত সনাতনী হিন্দু, আমরা নিজেদের মধ্যে
আমরা একে অন্যের সঙ্গী বন্ধু ভাই হয়ে আগামী দিনে পথ চলবো। নিজেদের মধ্যে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব আনবো না, যাতে আমাদের দুর্বল করে আবার আমাদের দেশ পরাধীন হয়। তাই আজকের এই শুভ সন্ধ্যায় সকলকে আবার স্থান বিশেষে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ নয়নদাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। উনি বললেন বৈদিক এবং সনাতনী ধর্মের অনেক কথা তিনি বললেন এবং আমাদের মিলনের বাণী প্রচার করলেন। আমরা একসাথে থাকবো এবং আমাদের দেশকে রক্ষা করবো, এটাই আমাদের সংকল্প হওয়া উচিত। এবার আমরা একটা বাচ্চা ছেলের কবিতা শুনে নেব। সুমিত পাল এসে একটু আবৃত্তি করবে। সুমিত পাল দেখার জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার, আমার নাম সুমিত পাল। আমি একটা কবিতা বলতে চাই। ভদ্রপুরে নয় চক্রতে বলছি। ওই যে অসৎ গাছ চত প্রতীক্ষণের ছাতা তলায় গেছে গাছখানি কাদের করে পাতা চচ্ছে তোলে বসে গাছের তলায় ছেড়ে দেখছে না কালো মেঘগুলো সব আকাশ থেকে তোলার মাঠে তোলার মধ্যে বোধাই করে বিভিন্ন করে আটি নদী তরে বাধা কাজে ওই যে বড় নৌকাটি কেউ প্রথম এই বাতা ধরা মিন সাদা ধুলো ভদ্রপুরে যেটার ঘরে ঘুমোচ্ছিল গুলো। সুমিত পালকে খুব ধন্যবাদ। ভালো লাগলো খুব সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য। লজ্জা পাওয়ার কিছু নেই। আচ্ছা দেখো আটকে গেল এখানে। अरे
देश रंगीला रंगीला देश मेरा रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला আমার কি বলবি না কবিতা আর বলবো নমস্কার আমার নাম চিত্তরূপ দাস আমি একটি কবিতা বলবো मुस्कानों की टोली रंग हंसी में रंग खुशी में रिश्ते जैसे होली यादों में रंग देश रंगीला रंगीला देश मेरा रंगीला আমার কাকার বন্ধুরা কি देश मेरा रंगीला আমার একটা লাগিয়ে তুই যখন কলেজ দেখবি इश्क का रंग यहाँ पर गहरा चढ़ के कभी ना उतरे सच्चे प्यार का ठहरा सा रंग चलती पर ना बिखरे रंग हरा में है रसीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला देश रंगीला रंगीला देश मेरा यहाँ की बोली में रंगोली सात रंग धानी पगड़ी पहने मौसम है नीली चादर तारे अंबर है नदी सुनहरी हरा समंदर है देश रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला 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 देश मेरा रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला এখন মনে পড়ে হ্যালো, আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই দিবসে আমরা কেন এই স্বাধীনতা দিবস পালন করব সেই বিষয়ে আমি ছোট করে একটু বলবো, কারণ আমার পরে এখনো অনেক আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে, সেগুলোকে পরপর একটার পর একটা হবে। আমি আমাদের একটা কবিতা হয় না, তাই বলছি। নমস্কার, আমার নাম বিশ্বরূপ দাস, আমি একটি কবিতা বলে শোনাব। 47 সাল 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল। তা সেই স্বাধীনতা আজ পর্যন্ত আমাদের 80তম স্বাধীনতা দিবস। তাহলে আমার হিসাবে এই 80তম স্বাধীনতা দিবসে 80 বছর বৃদ্ধ মানুষরা আমার মনে হয় আমরা কেউ স্বাধীনতা দেখতে পাইনি, এবং 80 বছর যাদের বয়স আছে তারাও হয়তো স্বাধীনতা আমাদের দেখেনি। কাকাইকে দেখেন, কাকাইকে দেখেন, আমার কাকা কিন্তু এই স্বাধীনতা দিবস আমরা কেন পালন করব, কেন আমাদের পালন করা উচিত, এই বিষয়টাই আমি সামান্য একটু বলবো। কারণ স্বাধীনতা দিবস আগে আমরা ভারতবর্ষ একটা পরাধীন দেশ হয়েছিল, আমার আগে একজন বলে দিয়েছে। তাই এই পরাধীন দেশ যখন ছিল
তখন আমরা এই সকলে মিলে আজকে যে অনুষ্ঠানটা করছি, এই অনুষ্ঠান এইরকম করতে গেলে আমরা করতে পারতাম না। থাক 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 কারণ তখন একটা অত্যাচার ইংরেজ শাসন ছিল। সেই ইংরেজ শাসন আমাদের এই অনুষ্ঠানের মধ্যে থেকে দেখা যেত আমাদের মা বোনকে আমাদের সকলের চোখের সামনে তুলে নিয়ে যেত, তাদের ইজ্জতের হানি করতো। আমরা কিছু বলতে পারতাম না, কারণ ভারতবর্ষ পরাধীন ছিল। তাই আজকে এই ভারতবর্ষ স্বাধীন, এই স্বাধীন দেশে আমরা সেই পিছনের আর পরাধীনের দিকে না যাতে যেতে পারি, তার জন্য আমাদের পরবর্তী এই জেনারেশনকে আমরা এই স্বাধীনতার বিষয়গুলো তুলে ধরব এবং তাদেরকে এইভাবে আমরা শেখাবো যে আমাদের বিগত দিনে পরাধীন যেভাবে ছিল সেই শিক্ষাটা আমরা আমাদের পাঠ্য পুস্তকের মাধ্যমে আমরা তাদেরকে শেখাতে হবে এবং আমাদের এই সামাজিক এই অনুষ্ঠানগুলো করে আমাদেরকে তাদের মনের মধ্যে এগুলো প্রবেশ করাতে হবে এবং ঢুকিয়ে দিতে হবে, যার জন্যে আমরা এই অনুষ্ঠানগুলো করব। তাই এইভাবে আমরা যতদিন থাকবো, আমরা আমাদের পরের জেনারেশন যাতে এইভাবে স্বাধীনতা দিবসগুলো পালন করে, বিগত দিনে আর পরাধীন আমরা ফিরে না যায় সেটাকে বোঝানোর জন্য। তাই এইটুকুই আমার সংক্ষিপ্ত বক্তব্য বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এইখানে ছোট্ট বক্তব্য শেষ করা যায়। ভারত ধন্যবাদ উদয়চাঁদ মন্ডল মহাশয়কে স্বাধীনতা সম্পর্কে আমাদের অনেক কিছু জানালেন, আমরা শিখলাম ওনার কাছ থেকে। এবার ছোট্ট একটি আবৃত্তি করে শোনাবে শ্রাবন্তী চক্রবর্তী। শ্রাবন্তী চক্রবর্তী একটি আবৃত্তি করে শোনাবেন। নমস্কার, আমার নাম আমি একটি আবৃত্তি বলবো। আবৃত্তির লেখকের নাম হচ্ছে আবৃত্তির নাম হচ্ছে আরা। আবৃত্তির লেখকের নাম হচ্ছে আরা শঙ্কর। ঘুম থেকে দেখি আর ঠাকুরের পুজোতে বাবা আছে, মা আছে, দুই পাশে দুজনে। ওই ঘরে ঘুম ভেঙে দিদি আছে মেয়ে ঘরে, পুতুলেরা টুংটাং নেচে বসে এই ঘরে। একদিকে আছা মা, একদিকে সিয়ারাম, সব আছে ঠিকঠাক। আজ কি আরাম। নমস্কার। সুন্দর, খুব একটু হাততালি হওয়ার জন্য। বিকেলবেলায় ওকে বলেছে, ওকে পড়তে গিয়েছিল, ওকে বলতে হবে, উপস্থিত বলেছে, খুব তাড়াতাড়ি বলেছে, খুব ভালো বলেছে, খুব সুন্দর হয়েছে শ্রাবন্তী। এরপর আমরা দেবপ্রসাদ চৌধুরী বক্তব্য শুনবো স্বাধীনতা দিবস সম্পর্কে। ওনার মূল্যবান বক্তব্য উনি পরিবেশন করবেন, আমরা শুনবো। ওনাকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমার নাম বঙ্কিম পাল। আমি আপনাদের বাড়িতে কবিতা বলে শোনাতে চাই। তার নাম হচ্ছে হরিপ্রিয়া সুকুমার। গর্জন পূবিত লোচন ভালে, নপুযুগ শোভিত মুক্তার হায়, বীণা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই যে প্রণাম মন্ত্রটা আমি উচ্চারণের মাধ্যমে যান্ত্রিক যোগাযোগ মাধ্যমে
আমার কণ্ঠস্বরকে পৌঁছে দিতে চাচ্ছি আধ্যাত্মিক চেতনা সম্পন্ন প্রাচীন যে পরম্পরা, শাশ্বত সনাতন ধর্ম এবং আমার পূর্ববর্তী বক্তা যে ভাষায় বর্ণনা করে গেলেন, তার জন্য এই যে দেবালয়, ওইখানে দুটো চেয়ার খালি আছে, এই যে মন্দির রয়েছে, এই মন্দির চত্বরে বক্তব্য রাখতে এসে আমি স্পর্ধা দেখাতে চাই না। তার জন্য দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমি দু চার কথা বলতে চাই। এই কারণে এই গ্রামে আমি জানি অনেক শিল্পী গুণীজন ভিডিওটা ভালো হবে না। এই গ্রামে বসবাস করেন। স্বপনদা, জীবনদা, ওনার বাবা থেকে আরম্ভ করে অনেক ভালো ভালো তো বলছি। এই হাল্লিপাড়া গ্রামে যে হরিনামের দল গেলে আমি খুব আগ্রহ নিয়ে এনাদের সঙ্গীত শুনবার জন্য আমি ব্যাকুল হয়ে যাই। তার কারণ হচ্ছে এই যে প্রতিভা, সঙ্গীত পরিবেশন এবং তবলার মাধ্যমে যে সঙ্গত, এই যে পরিবেশন, এটা দেবী সরস্বতীর আশীর্বাদ না থাকলে হয় না। আমি যে বক্তব্য রাখছি, আমার উপরেও দেবী সরস্বতীর আশীর্বাদ আছে। তাই আমি ঘন্টার পর ঘন্টা, আপনারা কল্পনা করতে পারবেন না আমি এমন একজন বক্তা, আমি দেবী সরস্বতীর আশীর্বাদ ধন্য এমন একজন বক্তা আজকে আত্মপ্রকাশ করেছি। বিগত ৩৯ বছর ধরে ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে ইতিমধ্যে আমি কয়েক হাজার জায়গায় আমার বক্তব্য রেখেছি। আমার বক্তব্যের মধ্যে এত তথ্য, এত প্রমাণ সাপেক্ষ আমি বক্তব্য রাখি। অনর্গল ৪ ঘন্টার উপরে বক্তব্য রেখেছি। এরকম অনেকগুলো দৃষ্টান্ত আছে। তাই আজ ৮০তম স্বাধীনতা দিবসে শুভ মুহূর্তে হাল্লিপাড়া গ্রামে আমি যে সুযোগ পেয়েছি, ওখানে আরেকটি প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আমি বক্তব্য শুরু করবার আগেই আমাকে কানের কাছে বারে বারে বলছেন যে দাদা খুব সংক্ষেপে বক্তব্য রাখতে হবে। তাহলে খুব সংক্ষেপে আমি বক্তব্য রাখতে পারি। মঞ্চে উঠে মাইক্রোফোনের সামনে সবাইকে সম্বোধন করে শ্রদ্ধা নিবেদন করে আমি বলতে পারি আমার বক্তব্য আমার এখানেই শেষ হল। এটা যদি বলি তাহলে যে সঞ্চালক নিচে বকে যাচ্ছে, এটা সমালোচনা করতে আমি বাধ্য হচ্ছি। এই যে আমাদের জীবনদা, স্বপনদা ওখানে সঙ্গীত পরিবেশন করতে পারলো না, ওই ছেলেটাকে আমি ছোট করছি, কিন্তু সিস্টেমটা যেভাবে করছে তাতে করে অনেকে বিরক্ত বোধ করছে। আমি ওখানে বলেই ফেললাম, যদি বক্তব্য রাখার আগেই বলে যে সংক্ষেপে বলুন, আমার কিন্তু মটকা গরম হয়ে যায়। আমি এটা বলে ফেলেছি। আর বিজেপির মঞ্চ আজকে 15ই আগস্ট ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য রাখবো। ওই ছেলেটি মঞ্চে ওঠার আগে আমার কাছে বলছে, দাদা রাজনীতি নিয়ে বেশি কিছু বলা যাবে না।
আমি প্রশ্ন করলাম, স্বাধীনতা দিবস এলো কি করে? বিনা রাজনীতির মধ্যে দিয়ে কি স্বাধীনতা দিবস এসেছে? প্রতিটি মানুষের জীবদ্দশায় তাদের বাঁচতে গেলে প্রতিটি পদক্ষেপে প্রতিটি মানুষকে রাজনীতির বাইরে তারা বাঁচতে পারবে না। এটা কঠিন বাস্তব। তাই আজ 15ই আগস্টের এই যে শুভ মুহূর্তে আমার পূর্ববর্তী বক্তা এখানে খুব সুন্দর বক্তব্য রেখেছে, সংক্ষেপে রেখেছে, কিন্তু খুব মূল্যবান কতগুলো কথা উনি বলেছেন। সেই বক্তব্যের রেশ ধরেই আমি শুরুটা করেছি। এই হাল্লিপাড়া গ্রামে অনেকদিন আগে এই হাই স্কুলে আমার যেটা আমি জানো না আমি এসেছিলাম। এবং কি প্রখ্যাত সিনেমা আর্টিস্ট ধরবি জয় ব্যানার্জি আসার কথা ছিল, ধর ধর সেই মঞ্চে আমি ছিলাম। কাকাই তো জয় ব্যানার্জি এসেছিলেন, পড়ে না আমি লিস্টেড ছিলাম, পড়বে বক্তা হিসেবে আমার নাম ছিল। আমি পূর্ব বর্ধমান জেলার অখণ্ড বর্ধমান জেলার ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলাম। পূর্বস্থলী 2 নম্বরের পর্যবেক্ষক ছিলাম। এছাড়াও অনেকগুলো দায়িত্ব আমি পালন করেছি, কিন্তু সেই দিন মঞ্চে আমার নাম থাকা সত্ত্বেও আমি বক্তব্য রাখতে পারিনি। তার কারণই হচ্ছে সঞ্চালক নিজেই যদি অনর্গল বক্তে থাকে, সময়টা তো ওখানেই চলে যাবে। যে বক্তারা দূর দূরান্ত থেকে আসছে তারা কি বলবে? ওই সঞ্চালকই যদি সব কথা বলে দেয় তাহলে বক্তারা কি করবে? স্বাভাবিকভাবেই এটা আমার একটা ক্ষোভের সঞ্চার ছিল। তাই হালদিপাড়ার নামটা শুনে আমি সঞ্জীব ভাইকে বললাম যে আমি তোমার সঙ্গে যেতে চাই এবং হালদিপাড়ায় ওই মঞ্চে বক্তব্য রাখতে চাই। আমি ওর কথা শুনিনি। ওই যে সঞ্চালক কানের কাছে ঘুচুর ঘুচুর করছিল, আমি ওর কথাকে পাত্তাই দিই। আমি নিজের ছন্দে আমি বক্তব্য রেখেছি। তার মাঝে অনেকবার আমাকে ঠুকেছে। আমি মনে মনে ভাবছি, তুই যতটুকু বিপদ, আমি আমার কথাটা বলেই যাব। আমি সেই পরিবার থেকে এসেছি। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমার গ্রাম পুটসুরি, আর পুটসুরি গ্রাম হচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান। ইতিহাসে উল্লেখিত আছে পুটসুরি গ্রামের স্বাধীনতা সংগ্রামীদের সর্বোচ্চ স্থান। 9 জন পুটসুরি গ্রামের স্বাধীনতা সংগ্রামী যারা স্বাধীনতার জন্য জেল খেটেছে। আমি সেই পরিবারের সদস্য দেবপ্রসাদ চৌধুরী। আমার দাদু নরোত্তম চৌধুরী ব্রিটিশ বেনিয়ার পদলেহিকারী চাটুকারের দলের মুখের ওপরে ঝামা ঘষে দিয়ে ব্রিটিশের আইন লঙ্ঘন করে আমার দাদু নরোত্তম চৌধুরী স্বাধীনতা আন্দোলনে যোদ্ধা হিসেবে তিনি অংশগ্রহণ করেছিলেন। আমি সেই পরিবারের সদস্য। আমাকে শেখাবে স্বাধীনতা সংগ্রামীর বিষয়বস্তু, আমাকে শেখাবে। আমার গ্রামের 9 জন স্বাধীনতা সংগ্রামী। আর যে পীঠস্থান বলছি, আমার বাড়িতে নরোত্তম চৌধুরীর বাড়িতে সেই স্বাধীনতা সংগ্রামীদের ক্লাস হতো। আমার দাদুর কাছে নরোত্তম চৌধুরী শুধু একা নন, আমার ঠাকুমা বিনাপানি চৌধুরীও একজন বক্তা ছিলেন। ওনাকেও নিয়ে যেত। তার রক্ত আজ আমার শরীরে বইছে। তাই আমি গর্ববোধ করি। আমি সেই পরিবারে জন্মগ্রহণ করেছি।
গর্ববোধ করি। স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের আইন লঙ্ঘন করে আমার দাদু নরোত্তম চৌধুরী জেলে গেছেন, আর আমাদের সম্পত্তি ব্রিটিশ গভর্নমেন্ট কেড়ে নিয়েছে। সেই যন্ত্রণা আজ আমি বয়ে চলেছি। 22 বিঘে পুকুর, পুরসুরি গ্রাম ঢুকতে সামত পুকুর, 22 বিঘা পুকুর আমি বিজেপি করার অপরাধে এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বেঈমান বিশ্বাসঘাতকরা সেই পুকুরের পারে জোর করে সিপিএম এর কিছু মানুষকে তারা বসিয়ে দিয়ে তারা চেয়েছিল যে দেবু চৌধুরীকে সিপিএম করাবো। আর আমি বলেছি আমি স্বাধীনতা সংগ্রামী পরিবারের রক্ত বহনকারী একজন যোদ্ধা, আমি মরে যাব, তবু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ছত্র ছায়ায় আমাকে কেউ নিয়ে যেতে পারবে না, পারেওনি। আমার বিরুদ্ধে মিথ্যা কেস দিয়েছে, 9টা কেস দিয়েছে। আমার সঙ্গে সঙ্গে আরো 40টা ছেলের বিরুদ্ধে ওই মদন নাম করেই বলছি, মদন রায়, মিলন দত্ত আমাকে জব্দ করার জন্য মিথ্যা কেসে ফাঁসিয়ে আমি 16 বছর কোর্ট আর বাড়ি এই করেছি। আর আমার গ্রামকে মন্তেশ্বর ব্লকের মধ্যে বর্ধমান জেলাকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছি আমি দেবপ্রসাদ চৌধুরী। আমার গ্রামে জোর করে মুসলমানদের বসিয়ে দিতে চেয়েছিল এই বেঈমান বিশ্বাসঘাতক মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা। আমার নেতৃত্বে গোটা গ্রামে আপামর জনগণ 2001 সালে আমার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ পুরসুরির কালীতলায় আছড়ে পড়েছিল। তারা চেয়েছিল পুরসুরিতে মুসলমান বসবাস করতে পারবে না, এটা দীর্ঘদিনের একটা ধর্মীয় প্রথা। সেই প্রথাকে লঙ্ঘন করে এরা জোর করে মুসলমান বসাতে চেয়েছিল। আমি সেই দেবপ্রসাদ চৌধুরী আমার নেতৃত্বে আমার গ্রামবাসীকে আমি বাঁচিয়েছি, আর শুধু বাঁচিয়েছি নয়, সেই আন্দোলনে আমি বাধ্য করেছি তৎকালীন লোকসভার সদস্য জাহিদি সাহেব, ডিএম, এসডিও, এসপি, বিডিও, সিআই থেকে আরম্ভ করে সমস্ত বর্ধমান জেলার প্রশাসনকে আমার গ্রামে আসতে বাধ্য করেছে। এই গ্রামেই আছে উক্ত পরিবারের আত্মীয়, আমি নাম করতে চাই না, তার জন্যই এই ঘটনা ঘটেছিল। একটা মুসলমানকে পিঠে গ্রামে মুসলমানকে জায়গা বিক্রি করেছিল, জায়গা বিক্রি করে পুরসুরিতে মুসলমান বসানোর চেষ্টা করেছিল, কঠোরভাবে তারা চেষ্টা করেছিল। আর আমাকে যখন এঁটে উঠতে পারলো না, আমার ওই সম্পত্তি তারা দখল করে নিল। তাহলে চিন্তা করুন, দীর্ঘ 39 বছর ধরে আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক, আমি যে 4 ঘন্টা বক্তব্য রাখার কথা বললাম, এটা প্রলাপ নয়। আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে দিতে চাই, 1997 সালের 22শে জুন আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই, লাল কৃষ্ণ আদবানীজির স্বর্ণ জয়ন্তী রথযাত্রা। সেই স্বর্ণ জয়ন্তী রথযাত্রায় লাল কৃষ্ণ আদবানীর নেতৃত্বে গোটা পশ্চিম বাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন রাষ্ট্রকে, বিভিন্ন রাজ্যে
টাচ দিয়ে সেই স্বর্ণ জয়ন্তী রথযাত্রা নিয়ে যাবার পরিকল্পনা ছিল। ওখানকার তখন আমি হুগলি জেলায় থাকি, আদিসপ্ত গ্রামে। ওখানকার বিজেপির মন্ডল সভাপতি রাজেন্দ্র সিং এক সপ্তাহ আগে আমাকে চিঠি দিলেন যে দেবুদা, ডানলপ গেট জিটি রোডের সামনে জনসভা আছে, ওখানে আপনাকে বক্তব্য রাখতে হবে। আর ওখান থেকে ব্যান্ডেল মোড় জিটি রোড গেট, সেখানেও বক্তব্য রাখতে হবে। ডানলপ গেটে আমি 2 ঘন্টা 35 মিনিট কন্টিনিউ বক্তব্য রাখার পরে এই বেঈমান বিশ্বাসঘাতক মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি একজন মার্ডার করা নেতা আমার বক্তব্য শুনে মঞ্চ থেকে যখন আমি নেমে আসি, আমাকে এইভাবে আলিঙ্গন করে জড়িয়ে ধরেছে, বলছে দেবুদা, আমার জীবনে আমার ছোট দাদু তো আমাকে কাকাই কোথায়? তার নাম হচ্ছে লাহিড়ী, ব্রাহ্মণ সন্তান, খুন করে জেল খেটেছেন সেই লাহিড়ী সাহেব আমাকে জড়িয়ে ধরে আমাকে বলছেন যে দেবুদা, আপনি আমাদের জ্ঞান চক্ষু খুলে দিলেন। বহু বক্তার বক্তব্য আমরা অতীতে শুনেছি, কিন্তু আপনার মতো এত সুন্দর ব্যাখ্যা, তথ্য সাপেক্ষ বক্তব্য আপনি যে রেখেছেন আমি জীবনে শুনিনি। তো আপনি যেই বক্তব্য রেখেছেন এর কি কোনো প্রমাণ আছে? আমি ওনাকে বললাম, আমি বক্তব্য রাখি যথেষ্ট প্রমাণ সাপেক্ষ। আমি বলেছিলাম কি, কাশ্মীরের 370 ধারা নিয়ে আমি ব্যাখ্যা করেছিলাম। আপনাদের কি জানা আছে কাশ্মীরের 370 ধারায় কি আছে? কি করে জানবেন? দেবুদার বক্তব্য তো শোনেননি। আমার বিজেপির কোন নেতার কাছেও আমি যে কথাটা বলবো আপনারা অতীতে শোনেননি, আমার কাছে শুনুন। 370 ধারা নামক ধারা স্বাধীনতা প্রাপ্তির প্রাক্কালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যা বন্ধ করে দিয়ে দেবু যাবো দিয়ে